মামলা করার ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক, নির্দেশ হাইকোর্টের, কমবে ভুয়া মামলা। সীমান্তের জেলাগুলোতে কমছে না করোনা সংক্রমণ, বাড়ছে লকডাউনের সময় ও পরিধি। পুঁজিবাজার তহবিল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত, জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। শেষ হলো G7 সম্মেলন, দরিদ্র দেশগুলোকে 100 কোটি ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। থানায় বা আদালতে মামলা করার ক্ষেত্রে অভিযোগকারীর এনআইডি কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। 49 ভুয়া মামলার আসামি এহসানুল আকরাম কাঞ্চনের করার রিটে এই আদেশ দেন হাইকোর্ট। একই সাথে সিআইডিকে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে আদালত বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে মামলা নেওয়া হলে এ ধরনের ভোগান্তি কমবে। ভুক্তভোগী কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, মানব পাচার, এসিড সহ নানা অভিযোগে দেশের বিভিন্ন জেলায় 49 মামলা করা হয়। এসব মামলায় 5 বছরের বেশি কারাভোগ করেছেন তিনি। সীমান্তের জেলাগুলোতে থামছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। 24 ঘন্টায় করোনায় রাজশাহী মেডিকেলে 12, নাটোরে 2, খুলনায় 2, সাতক্ষীরায় 4, যশোরে 3 ও ঠাকুরগাঁওয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজশাহী মহানগরী, সাতক্ষীরা, খুলনা ও দিনাজপুর সহ বিভিন্ন স্থানে চলছে সর্বাত্মক লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। করোনার নতুন হটস্পট রাজশাহীতে কমেছে সংক্রমণ। আগের দিনের চেয়ে 12.49% কমে শনাক্তের হার 41.18%। মহানগরীতে 7 দিনের সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন চলছে। লকডাউন একটা কার্যকর উপায়। সারা বিশ্বে লকডাউন আপনারা দেখেছেন, মানে একটা কার্যকরতার প্রমাণিত। আমাদের সেকেন্ড ওয়েভের সময় যখন আমরা খুব একটা পরিস্থিতি খারাপ অবস্থায় ছিল, তখন সেকেন্ড টাইম খুব স্ট্রিক্ট লকডাউন দিয়ে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। ঠাকুরগাঁয়ে নতুন আক্রান্ত 42 জন, চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার 33.87%। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে 2 জন, সংক্রমণের হার 39%। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে 4 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 47.41%। নাটোরে করোনায় মারা গেছে 2 জন, সংক্রমণের হার 41%, যা গত দিনের চেয়ে 7.83% বেশি। যশোরে করোনা শনাক্তের হার 39%, করোনা ওয়ার্ডে মারা গেছে 3 জন। দিনাজপুরে করোনায় মারা গেছে 1 জন, আক্রান্তের হার 38.04%। সদর উপজেলায় আগামীকাল থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউন। শেরপুরে কঠোর বিধিনিষেধের 5ম দিনে শনাক্তের হার 18.60%। নড়াইল পৌরসভার 3টি এলাকা সহ গোবরা ও লোহাগড়া বাজার এলাকায় লকডাউন চলবে 19 জুন পর্যন্ত। সংক্রমণের হার 50.74%। মাগুরা শহরের পৌর এলাকা ও মোহাম্মদপুর উপজেলায় আজ থেকে শুরু হয়েছে লকডাউন। চুয়াডাঙ্গায় শনাক্তের হার 66.07%। দামুড়হুদার সীমান্তবর্তী 16 গ্রামে চলছে লকডাউন। ডুগডুগি ও নাটুদহ পশুহাট বন্ধ ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ কমে দাঁড়িয়েছে 9.43%। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বাজেট পরবর্তী মন্ত্রী পরিষদ বৈঠক। জাতীয় সংসদে সংসদ নেতার কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও আইনমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরিষদ সভায় 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং চলমান করোনা পরিস্থিতি ও করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21,000 কোটি টাকার ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। গেজেট প্রকাশ যে কোনো দিন।
অবন্টিত লভ্যাংশ দিয়ে ফান্ডটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এদিকে তহবিলের অর্থ ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্ট। কোম্পানির সদিচ্ছার অভাব, কাগজের শেয়ার, বিনিয়োগকারীর ঠিকানা বদল সহ আরও কিছু কারণে সব ডিভিডেন্ড ওয়ারেন্ট সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারের হাতে পৌঁছায় না, ফিরে আসে কোম্পানির কাছে। অবন্টিত এসব লভ্যাংশের পরিমাণ প্রায় 21,000 কোটি টাকা। অবন্টিত বিপুলে অর্থে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড নামে একটি বিশেষ তহবিল গঠন করছে বিএসইসি। গত 3 মে জনমত যাচাই বাছাই পরবর্তী এর বিধিবিধানও অনুমোদন করেছে বিএসইসি কমিশন। এখন গ্যাজেট প্রকাশের অপেক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজারে তহবিল ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম, অস্বচ্ছতার অনেক নজির রয়েছে। বিএসইসিকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যখন বাইরে থেকে ফান্ড নিয়ে এসে কেউ একটা ম্যানেজ করে, ওই ফান্ডটা আমরা দেখতে পাই যে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে আজে বাজে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে বাজারকে সম্পূর্ণভাবে ডিস্টর্ট করে দেওয়া হয়। সুতরাং স্টেবিলাইজেশন একটা ফান্ড গঠন করলে সেটাকে প্রপারলি জুডিশিয়াসলি যদি ব্যবহার করা না হয়, তাহলে বাজারের জন্য মঙ্গল না নিয়ে এসে ক্ষতির কারণও হতে পারে। তবে বিএসইসি বলছে, অবন্টিত লভ্যাংশের প্রকৃত মালিক সাধারণ বিনিয়োগকারীরা, তাই তাদের কল্যাণেই এ তহবিল পরিচালিত হবে। ডিভিডেন্ড অর্থাৎ ক্যাশ হোক কিংবা স্টক হোক, যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে সংকলিত করে এটি একটি ফান্ডে রূপান্তর করবো, যা মার্কেটের উন্নয়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আমাদেরকে জানানো মাত্রই প্রমাণ সাপেক্ষে সেটা আমরা ফিরিয়ে দেব, এবং তার এই অধিকার, অর্থাৎ যে প্রকৃত মালিক, তার এই অধিকার চিরন্তন থাকবে। অতীতের যে কোনো তহবিলের চেয়ে মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যবস্থাপনা সম্পূর্ণ ভিন্ন হবে বলেও জানান তিনি। ডিসেকের মাধ্যমে কমিটিটি হবে, সেখানে একজন বিশিষ্ট জনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে। 9 সদস্যের একটি কমিটি আমরা করেছি। বিধান অনুযায়ী তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের কাছে 3 বছরের বেশি সময় দাবিহীন অবস্থায় কোনো লভ্যাংশ থাকলে তা নতুন এই তহবিলে জমা হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বে রক্তের অভাবে বছরে মারা যান 5 লাখ প্রসূতি মা। স্বেচ্ছায় রক্তদানে পিছিয়ে বাংলাদেশ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি গণতন্ত্রের বিকাশে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শ্রমিক লীগের এক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কেরও অবনতি ঘটেছে, এবং এখানে গণতন্ত্র বিকাশের সবচেয়ে বড় বাধা বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। প্রতি বছর বিশ্বে রক্তের অভাবে মারা যান 5 লাখ প্রসূতি মা। উন্নত বিশ্বে স্বেচ্ছায় রক্তদাতার শতকরা 100% হলেও বাংলাদেশ এখনো পিছিয়ে। গেল 1 দশকে দেশে স্বেচ্ছায় রক্তদাতা বেড়ে দাঁড়িয়েছে 31%। এদিকে রক্ত সংগ্রহে একটি স্বায়ত্তশাসিত সেল নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আদিত্য মামুনের রিপোর্ট। রক্ত দিন, পৃথিবীর স্পন্দন রক্ষা করুন, এই শিরোনামে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিবারের মতো এবারও আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই প্রথম আমি রক্ত দিতে আসছি আর কি, আমার নিজের উদ্যোগ থেকে। 60 বছর বয়সী জাকারিয়া বিশ্বাস আত্মমানবতার সেবায় এখন পর্যন্ত রক্ত দিয়েছেন 116 বার। 37 বছর ধরে তিনি রক্ত দেওয়ার পাশাপাশি অন্যকেও প্রেরণা দিয়ে যাচ্ছেন। দুস্থ রুগীদের জন্য, পুরা রুগী, থ্যালাসেমিয়া রুগী, পারপুরা, ব্লাড ক্যান্সার, তারপরে এমনকি এইডস রুগীকে আমি রক্ত দিয়েছি। দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে 208টি রক্ত পরিসঞ্চালন কেন্দ্র। এছাড়া 66টি বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্ত পরিসঞ্চালন ব্যবস্থার মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয়, যা চাহিদার তুলনায় 69% কম। রোগীটার সাথে কেউ নাই, তার উপযুক্ত ডোনার নেই, সে আসলে রক্তটা পেতে তার খুব সমস্যা হচ্ছে, যার জন্য আমরা স্বেচ্ছায় রক্তদানের প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকি। এক ব্যাগ রক্ত 4টি জীবন বাঁচাতে পারে বলে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান চিকিৎসকরা। কেমোথেরাপি বলেন, রেডিওথেরাপি বলেন,
এগুলো যখনই দিতে যায় তখনই কিন্তু তাদের ব্লাড প্রোডাকশনটা থেমেই যায়, তখনই আমাদের ডোনারদের রক্তের উপরই নির্ভর করতে হয়। নানা দুর্ঘটনা, বিরল রোগে আক্রান্ত রোগী কিংবা অসহায়দের পাশে দাঁড়াতে এক ব্যাগ রক্ত বড় ভূমিকা রাখে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি। যে ব্যক্তি রক্ত দেন তার শরীরে আরও শক্তি, ইমিউনিটি বাড়ে। সেই কারণে রক্ত দেওয়া উচিত প্রত্যেকেরই, এটা নিজের স্বার্থেই। দেশের মোট জনসংখ্যার মাত্র 2% মানুষ বছরে একবার রক্তদান করলেই ঘাটতি থাকবে না বলেও জানান তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আউটসোর্সিং খাতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার জনগোষ্ঠীর আর্থিক সচ্ছলতায় কাজ করছে বেশ কটি প্রতিষ্ঠান। 2025 সালের মধ্যে সরকারও এ খাত থেকে আয় করতে চায় $5 বিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, দূতাবাসগুলোকে কাজে লাগাতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে না। আদিত্য মামুনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি খাতের প্রচেষ্টায় গত এক দশকে অর্থনৈতিক নানা সূচকে দারুণ সফল বাংলাদেশ। মাথাপিছু আয়, রেমিটেন্স প্রবাহ, উচ্চশিক্ষার সুযোগ বা মেধা শ্রমে এশিয়ার অনেক দেশই এখন বাংলাদেশের পেছনে। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, যাকে মোটা দাগে অনলাইন প্রফেশন হিসেবে বিবেচনা করা হয়, তার অবদানও জাতীয় অর্থনীতিতে নেহায়েত কম নয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতই পেশাটির মূল চালিকা শক্তি। তবে সুযোগ সৃষ্টির পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও আছে এ খাতে। ফ্রিল্যান্সার হওয়ার পরে যে সমস্যাগুলো আমরা আসলে ফেস করি সেগুলো হচ্ছে জটিল ব্যাংকিং সিস্টেম সমস্যা, পেমেন্ট ট্রান্সফারের জটিলতা, যোগাযোগ ব্যবস্থার অভাব এবং মার্কেট প্লেস থেকে ব্যান হওয়ার প্রবণতা। বাংলাদেশের আউটসোর্সিং খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে প্রয়োজন দূতাবাসগুলোকে কাজে লাগানো। বিদেশি প্রতিষ্ঠান ও দেশীয় উদ্যোক্তাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে দিতে পারে দূতাবাসগুলো। তারা যদি আমাদেরকে প্রমোট করতে পারে তাহলে কিন্তু অ্যাম্বাসিতে একটা আলাদা ডেস্কই প্রয়োজন হবে, যে ডেস্কের কাজ হবে ডিজিটাল বাংলাদেশকে প্রমোট করা, এবং নতুন যে ইনভেস্টমেন্ট আসবে সেই ইনভেস্টরের সাথে তারা একটা ব্রিজ হিসাবে কিন্তু কাজ করতে পারে। একই সাথে তরুণ বা নতুন প্রজন্মকে এ পেশায় আকৃষ্ট করতে পাঠ্য বইয়ে আউটসোর্সিং, কল সেন্টার বা ফ্রিল্যান্সিং অন্তর্ভুক্ত করা গেলে ভালো ফল পাওয়ার আশা সংশ্লিষ্টদের। ফিলিপিন তাদের এডুকেশন সিস্টেমে কিন্তু আইটি কারিকুলামগুলি ইনকর্পোরেট করেছে। যখন তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে স্টুডেন্ট, তারা কিন্তু কাজ নিয়ে অভিজ্ঞতা নিয়ে বেরোচ্ছে। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার সাথে একটা চেঞ্জ আনা উচিত। লেখাপড়া কারিকুলামের সাথে চাকরি কারিকুলাম কিন্তু কিছুটা সামঞ্জস্য থাকলে কাজ করতে সুবিধা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন, ডিজিটাল বাংলাদেশের পথে দ্রুতই এগিয়ে যাচ্ছে দেশ। তথ্য প্রযুক্তি সেবার সুবিধা ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য 2025 সাল নাগাদ $5 বিলিয়ন আইটিএস সেক্টর থেকে রপ্তানি আয় করা, এবং আমাদের যে স্থানীয় যে আইসিটি শিল্পের চাহিদা বেড়েছে সেটাকেও আরও ক্রমান্বয়ে বৃদ্ধি করা। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি হলে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হয়ে উঠবে আউটসোর্সিং খাত, এমনটাই প্রত্যাশা সকলের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মৌলভীবাজার মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের 25 বছর পূর্তি আজ। ভয়াবহ বিস্ফোরণে সেদিন পুড়ে যায় গ্যাস, জীবজন্তু ও অসংখ্য গাছপালা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের কাছে যে তথ্য প্রমাণাদি আছে তা দিয়ে মামলা করলে পাওয়া যেতে পারে ক্ষতিপূরণ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুমালিসা। 1997 সালের এই দিনে মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাসকূপে ভয়াবহ বিস্ফোরণে পুড়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় 25,000 গাছ, জীবজন্তু সহ আশেপাশে প্রায় 88 একর এলাকা। এতে চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎ লাইন, রেলপথ, সড়কপথ, গ্যাসকূপ, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে পুড়ে যায় ভূগর্ভস্থ উত্তোলনযোগ্য 245.86 BCF গ্যাস, যার তৎকালীন মূল্য প্রায় 14,000 কোটি টাকা। এছাড়া পরিবেশ ও অন্যান্য ক্ষতির পরিমাণ ছিল আরও 10,116 কোটি টাকা। তদন্ত কমিটি 1 মাসের তদন্ত শেষে
500 পৃষ্ঠার 2টা ভলিউমে তদন্ত রিপোর্ট দিয়েছিলেন। ট্র্যাজেডির 24 বছর পার হলেও মৌলভীবাজারবাসী ভুলতে পারেনি সেই ভয়াল রাতের কথা। হাজার হাজার কোটি টাকার গ্যাস তারা পুড়িয়ে ধ্বংস করে দিল, তার বিনিময়ে তাদের উচিত ছিল আমাদের ক্ষতিপূরণ দেওয়া। আন্তর্জাতিক আদালতে মামলা করলে মাগুরছড়া বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদীরা। সরকার যদি এই বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেন তাহলে আমাদের বিশ্বাস আমরা মামলা জিতব। ক্ষতিপূরণটা যেন এই সরকার থাকতেই আমরা দেখতে পারি। আমরা থাকতে পারে না এখানে। সে সময় অক্সিডেন্টাল কোম্পানি যৎসামান্য ক্ষতিপূরণ দিয়ে ইউনিকল নামে আরেকটি কোম্পানির কাছে ফিল্ড বিক্রি করে বাংলাদেশ থেকে চলে যায়। পরবর্তীতে আরেক মার্কিন কোম্পানি শেভরনের কাছে গ্যাস কূপ বিক্রি করে দেশ ত্যাগ করে ইউনিকল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মামলা করার ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক, নির্দেশ হাইকোর্টের, কমবে ভুয়া মামলা। সীমান্তের জেলাগুলোতে কমছে না করোনা সংক্রমণ, বাড়ছে লকডাউনের সময় ও পরিধি। পুঁজিবাজার তহবিল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত, জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। শেষ হলো G7 সম্মেলন, দরিদ্র দেশগুলোকে 100 কোটি ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।